আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? জি মিস ভালো আছি। মিস আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা কি পড়ছিলাম মেয়েরা? বাংলা প্রথম পত্র বার্ষিক পরীক্ষার সিলেবাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথম পত্র পড়ছিলাম, বার্ষিক পরীক্ষার সিলেবাসে যে গল্প, প্রবন্ধ এবং কবিতাগুলো আছে সেগুলোর পুনরায় আলোচনা হচ্ছিল, রিভিশন। তো আমাদের গদ্য অংশ শেষ হয়েছে গত ক্লাসে। আজকে আমরা আলোচনা করব কবিতার অংশ। ঠিক আছে, আমরা চেষ্টা করব দুটো কবিতার আলোচনা করতে, রিভিশন করতে। তো প্রথমে আমরা যে কবিতা কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে আমরা যে কবিতাটা নিয়ে কথা বলবো সেটা হলো বঙ্গবাণী। সবাই কি স্ক্রিনে দেখতে পাচ্ছো বঙ্গবাণী কবিতাটি? জি মিস। আচ্ছা, ঠিক আছে। আমরা বঙ্গবাণী যে কবিতা, কবিতার মূল কথাটা একটু দেখি। আমাদের তো কবিতাটা পড়া আছে সবার, একটু মূল কথাটা বলি, সার কথা যেটাকে বলে। এই কবিতায় কবি কি বলতে চেয়েছেন বা কি বোঝাতে চেয়েছেন সেই বিষয়ে। আচ্ছা দেখো, বঙ্গবাণী কবিতায় কবির আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বঙ্গবাণী কবিতায় কবির কি অনুভূতি প্রকাশ পেয়েছে? মাতৃভাষা বা বাংলা ভাষার প্রতি কবির গভীর ভালোবাসা, মমত্ব প্রকাশ পেয়েছে। মাতৃভাষা আমাদের সকলের কাছেই খুব প্রিয়, এবং সে কারণেই মাতৃভাষাতেই সাহিত্য রচনা করা উচিত বলে কবি মনে করেন। কবিও তাই মাতৃভাষাতেই সাহিত্য রচনা করেছেন। মাতৃভাষায় গ্রন্থ রচনা করলেও আমরা যে আরবি ফার্সি ভাষা আছে সেই ভাষার প্রতি কবির কোনো বিদ্বেষ নেই, কেননা এই ভাষাতে অর্থাৎ আরবি ফার্সিতে আল্লাহ ও নবীর সিফাত বর্ণনা করা হয়েছে। সিফাত অর্থ কি দেখি কার মনে আছে? সিফাত অর্থ শব্দ গুণ। গুণ, হ্যাঁ গুণ, ভেরি গুড। তো এই ভাষাতে আল্লাহর এবং নবীর স্তুতি বর্ণিত হয়েছে, মানে স্তুতি মানে গুণ, প্রশংসা, এইসব। তো কবির মতে কি বলা যায় যে কবি কি মনে করেন, স্রষ্টাকে ডাকার ক্ষেত্রে ভাষা নিয়ে কোনো সীমাবদ্ধতা নেই। কোন ভাষায়, একটা নির্দিষ্ট ভাষাতেই স্রষ্টাকে ডাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কেন? কারণ স্রষ্টা সকল ভাষা বুঝতে পারেন। এদেশে জন্মেও যারা এদেশের ভাষা, বাংলা ভাষার প্রতি যাদের মমত্ব নেই, যাদের অনুরাগ নেই, ভালোবাসা নেই, তাদের জন্ম ও বংশ পরিচয় নিয়ে কবি সন্দেহ প্রকাশ করেছেন এই কবিতায়। কবির মতে এই ধরনের মানুষদের দেশ ত্যাগ করে চলে যাওয়া উচিত। কবি কি বলেছিলেন? এই যে দেখো শেষের দুটো লাইনে, দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। অর্থাৎ কবি মনে করেন যে তাদের এই দেশে থাকার দরকার নেই, তারা অন্য কোথাও কেন দেশ ত্যাগ করে চলে যায় না। এটা হচ্ছে কবির কথা। তো এটা মূল কথা গেল। এখান থেকে ব্যাখ্যামূলক প্রশ্ন, কিছু কিছু বাক্য আছে যেগুলো উল্লেখ করে ব্যাখ্যা চাওয়া হয়, সেই বিষয়গুলো আমরা একটু চটপট আলোচনা করে ফেলি। কবিতাটা খুব সহজ, মানে বোঝার জন্য খুবই সহজ।
আমরা নিশ্চয়ই সবাই এখান থেকে খুব ভালোভাবে উত্তর করতে পারবো। সামনে আমাদের পরীক্ষা, আমাদের পরীক্ষার প্রতি একটু মনোযোগী হতে হবে। দেখো, একটা লাইন আছে, দেখো, এই যে যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। এই যে এই কথাটা, যদি এই লাইনটা থাকে যে বঙ্গবাণী কবিতায় সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন, এই কথা বলে কবি কি বোঝাতে চেয়েছেন, এরকম যদি একটা প্রশ্ন আসে, তখন আমরা কিভাবে লিখতে পারি ব্যাখ্যা? এভাবে লিখতে পারি যে আব্দুল হাকিম রচিত, কবি আব্দুল হাকিম রচিত বঙ্গবাণী কবিতায় সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন বলতে কবি বুঝিয়েছেন যে ভাষাতেই স্রষ্টাকে স্মরণ করা হোক না কেন, বা যে ভাষাতেই আমরা স্রষ্টাকে ডাকি না কেন, স্রষ্টা সকল ভাষাই বুঝতে পারেন, বা স্রষ্টার কাছে সকল ভাষাই বোধগম্য। এইটুকু প্রথমে এক লাইনে দিলাম, এরপরে আমরা ব্যাখ্যায় যাব। মহান সৃষ্টিকর্তার পক্ষে যে কোনো দেশের যে কোনো ভাষাই বোধগম্য। কবি মনে করেন যে যারা ধর্ম বিষয় জ্ঞানী তারা একথা স্বীকার করেন যে যে কোনো ভাষাতেই প্রার্থনা করতে কোনো সমস্যা নেই বা বাধা নেই। মানুষের ভাষিক ক্ষমতা সৃষ্টিকর্তারই দান। আমরা যে ভাষা ব্যবহার করি, ভাষা আমাদের কাছে কিভাবে এলো? এটা স্রষ্টার দান। আমরা যা কিছু দেখি, যা কিছু আমরা বুঝতে পারি, সবই আমাদেরকে কে দিয়েছেন? আমাদের সৃষ্টিকর্তা দিয়েছেন। ফলে অন্তরের ভক্তি নিবেদনের জন্য যে কোনো ভাষাই কার্যকর হতে পারে। কোনো ভাষাই এখানে সৃষ্টিকর্তার সাথে যোগাযোগ বা প্রার্থনার ক্ষেত্রে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। প্রশ্নোক্ত চরণটি দ্বারা কবি একথাই বোঝাতে চেয়েছেন। তো বুঝতে পেরেছো, একটা চরণ যখন দেয়া হবে প্রশ্নে এবং দিয়ে যখন বলা হবে ব্যাখ্যা করো, তখন কিভাবে গুছিয়ে লিখতে হবে? তোমরা কি বুঝতে পারলে বিষয়টা? জি মিস। জি মিস। আচ্ছা, এরপরে দেখো, আমি তোমাদের তোমাদের বলতে আমি স্টুডেন্টদের বা ছাত্রদের কথা বলছি, শিক্ষার্থীদের কথা, যে সবচেয়ে বেশি অসুবিধা হয় যে কবিতার চরণ থেকে ব্যাখ্যা করতে গেলে। কবিতার চরণগুলো যদি আমি এখন ব্যাখ্যা করে দিই, তাহলে তোমরা ব্যাখ্যামূলক প্রশ্ন যেগুলো সেগুলোও পারবে, আবার সৃজনশীলের যে গ এবং ঘ নাম্বার থাকে, উদ্দীপকের সাথে সম্পর্ক তৈরি করে যে উত্তরগুলো লিখতে হয়, সেগুলোও তোমরা পারবে যদি তোমরা মূল কবিতাটা, চরণটা বুঝতে পারো। তো আরেকটা এরকম গুরুত্বপূর্ণ আছে, দেখো, যে কবি আব্দুল হাকিম বঙ্গবাণী কবিতায় বাংলায় কাব্য রচনার পক্ষে কি যুক্তি দিয়েছেন? আচ্ছা মেয়েরা, আমাকে একটু বলো, তোমরা কি আমার কথা পরিষ্কার করে শুনতে পাচ্ছ, পরিষ্কার ভাবে? জি মিস। জি আচ্ছা, মিস। ঠিক আছে। কখনো শুনতে অসুবিধা হলে আমাকে জানাবে। দেখো, যে কবিতায়, বঙ্গবাণী কবিতায় কবি বাংলা ভাষায় কাব্য রচনা করার পক্ষে মত দিয়েছেন, বা মাতৃভাষায়। কেন এই মতটা কবি কেন দিয়েছেন? সেটা হলো, এটা নিয়ে আমরা একটু ব্যাখ্যা করি, যে বাংলাভাষী মানুষের জন্য বাংলা ভাষাতেই গ্রন্থ রচনা করা উত্তম বলে কবি আব্দুল হাকিম মনে করেন। তারপরে ব্যাখ্যা, সাহিত্য রচনা করে লেখকরা সাধারণত পাঠকের সাথে নিজের মনের একটা সংযোগ সৃষ্টি করেন। যদি সাহিত্য রচনার ভাষা জনসাধারণের বোধগম্য না হয়, তবে এই যোগাযোগ স্থাপন করা সম্ভব হয় না। কবির মতে সাধারণ মানুষের জন্য মাতৃভাষায় রচিত কাব্যই সবচেয়ে উপযোগী, কেননা একজন মানুষ সবচেয়ে বেশি অনুভব করতে পারেন তার মাতৃভাষা। এ কারণেই তিনি মাতৃভাষা তথা বাংলায় কাব্য রচনা করায় মনোনিবেশ করেছেন। ঠিক আছে, খুব সহজে আমরা প্রশ্ন উত্তরটা দিয়ে দিলাম। তারপরে দেখো, আরেকটা লাইন আছে, আরেকটা প্রশ্ন, যে বঙ্গবাণী কবিতায় বাংলা ভাষা অবজ্ঞাকারীদের প্রতি কবি আব্দুল হাকিম কিরূপ মনোভাব ব্যক্ত করেছেন, ব্যাখ্যা করো। আমরা দেখেছি এই কবিতায় যে বঙ্গদেশে বাস করেও কিছু মানুষ আছে যারা বাংলা ভাষাকে অবজ্ঞা করেন, তুচ্ছ করেন, ভালোবাসেন না। এই ধরনের মানুষের প্রতি কবি আব্দুল হাকিমের মনোভাব কিরকম আমরা দেখতে পেয়েছি, সেটা লিখতে হবে। দেখো যে
বঙ্গবাণী কবিতায় বাংলা ভাষা অবজ্ঞাকারীদের প্রতি কবি আব্দুল হাকিম অত্যন্ত বিরূপ মনোভাব ব্যক্ত করেছেন। এটা প্রথমে আমাদের এক কথায় বলা হলো, তারপরে ব্যাখ্যা। প্রত্যেক মানুষেরই উচিত মাতৃভাষা এবং মাতৃভূমিকে ভালোবাসা, কিন্তু এদেশে এক শ্রেণীর লোক আছে যারা বাংলা ভাষাকে ভালো না বেসে অবজ্ঞা করে। তাদের এমন মনোভাব দেশাত্মবোধে উজ্জীবিত কবিকে আহত করে। তাই কবি মাতৃভাষা বিদ্বেষী এমন লোকদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি মনে করেন বাংলা ভাষার প্রতি বা মাতৃভাষার প্রতি দরদ ও মমত্ব বোধহীন এ সকল মানুষের দেশ ত্যাগ করে অন্যত্র চলে যাওয়া উচিত। ঠিক আছে, খুব অল্প কথায় আমরা সুন্দর করে গুছিয়ে সবগুলো কথা বলতে পারলাম এইভাবে। আচ্ছা, আবার এই প্রশ্নটা যদি আবার একটু এরকম ভাবে আসে ঘুরিয়ে, যে মাতৃভাষা অবজ্ঞাকারীদের কবি দেশ ত্যাগ করতে বলেছেন কেন, তখন আমরা কি বলবো? একই কথা কিন্তু প্রশ্নের সাথে মিল রেখে বলবো। এভাবে বলতে পারি যে স্বদেশ ও স্বভাষার প্রতি মমত্ববোধ নেই বলে বঙ্গবাণী কবিতায় কবি আব্দুল হাকিম মাতৃভাষা অবজ্ঞাকারীদের দেশ ত্যাগের উপদেশ দিয়েছেন। গেল। তারপরে ব্যাখ্যা। স্বদেশে থেকেও যারা স্বদেশের ভাষার প্রতি ভালোবাসা লালন করে না, প্রকৃতপক্ষে দেশ ও দেশের ভাষার প্রতি তারা মমত্বহীন। তাদের এরূপ হীন মনোভাব লক্ষ্য করে ব্যথিত হয়েছেন কবি। শিকড়হীন পরগাছা প্রকৃতির এরকম মানুষের প্রতি তীব্র ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করতেই তিনি বলিষ্ঠ কণ্ঠে তাদের দেশ ত্যাগ করে অন্যত্র চলে যাওয়ার উপদেশ দিয়েছেন। আচ্ছা, এইভাবে আমরা এই প্রশ্নটার উত্তর করতে পারলাম। এরপরে দেখো আরেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, এটা বোর্ডে আসে মাঝে মাঝেই, যে সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। ঠিক আছে, এই চরণটি ব্যাখ্যা করো, বা এখানে কি বোঝানো হয়েছে। তো এটা কাদের সম্পর্কে কবি বলেছেন? কবি বলেছেন যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেও যারা বাংলা ভাষাকে ঘৃণা করে তাদের জন্ম পরিচয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বলছিলাম যে বাংলাদেশে জন্মগ্রহণ করেও যারা বাংলা ভাষাকে ঘৃণা করে তাদের জন্ম পরিচয় নিয়ে কবি সন্দেহ পোষণ করেছেন। এরপরে ব্যাখ্যা। কবি আব্দুল হাকিমের সমসাময়িক কালে, অর্থাৎ সমসাময়িক কালে মানে হচ্ছে কবি আব্দুল হাকিম যে সময় ছিলেন সেই সময়টাকে বলা হচ্ছে সমসাময়িক কাল। তো কবি আব্দুল হাকিমের সমসাময়িক কালে অর্থাৎ 17 শতকে, কবি আব্দুল হাকিম কিন্তু 17 শতকের কবি। তো 17 শতকে এক শ্রেণীর লোক নিজের দেশ, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে বিভ্রান্ত ছিল। তারা বাংলাকে ঘৃণা করত এবং আরবি ফার্সি ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করত। এসব মানুষকে শিকড়হীন পরগাছার সাথে তুলনা করা যায়। তাই কবি তাদের মতো বাংলা ভাষা বিদ্বেষীদের প্রতি কটাক্ষ করে তাদের বোধোদয় ঘটানোর জন্য প্রশ্নোক্ত উক্তিটি করেছেন। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্নের উত্তর আলোচনা করলাম। এরপরে আমরা দেখো আরেকটা গুরুত্বপূর্ণ চরণ আছে, এখান থেকেও প্রায় প্রশ্ন হতে পারে, যেমন দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। এই চরণটি দ্বারা, এই কথাটির দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে আমরা এভাবে বলবো, শুধু মাতৃভাষাতে কথা বলেই মনের স্বাদ মেটানো সম্ভব, মনের গূঢ় ভাব সম্পূর্ণরূপে ব্যক্ত করা সম্ভব। প্রশ্নোক্ত উক্তিটিতে এ কথাই প্রকাশিত হয়েছে। মানে আমাদের যে ভাষিক যোগাযোগ বা আমরা যেভাবে মনের ভাব প্রকাশ করি, সেটা কি আমরা মাতৃভাষায় বেশি ভালোভাবে প্রকাশ করতে পারবো নাকি অন্য যে কোনো ভাষা? আমরা তো আরো মাতৃভাষা ছাড়াও তো আমরা আরো 2-1টা ভাষা জানি। তা আমরা সবচেয়ে ভালোভাবে প্রকাশ করতে পারবো, যোগাযোগ করতে পারবো, মনের স্বাদ মিটিয়ে কথা বলতে পারবো কোন ভাষায় বলো? মাতৃভাষা। হ্যাঁ, আমাদের মাতৃভাষায়। তো
সেটাই কবি বলছেন যে আমরা এভাবে বলবো যে একমাত্র মাতৃভাষাতে কথা বলেই মনের স্বাদ পূরণ করা সম্ভব, মনের সকল কথা সম্পূর্ণরূপে ব্যক্ত করা সম্ভব। প্রশ্নোক্ত চরণটিতে এ কথাই প্রকাশিত হয়েছে। এরপর একটু ব্যাখ্যা করব যে বাংলাদেশ আমাদের মাতৃভূমি, বংশানুক্রমে এদেশে আমাদের বসবাস, তাই মাতৃভাষা বাংলায় বর্ণিত বক্তব্য আমাদের মনকে স্পর্শ করে। বাংলাতে আমাদের ভাবের প্রবাহ গতিশীল বলে এই ভাষাতে আমাদের বয়োজ্যেষ্ঠগণ আমাদের হিতোপদেশ দেন। হিতোপদেশ মানে কি? ভালো কথা বা ভালো উপদেশ। আমরা স্বপ্ন সাজাই, কাব্য লিখি, কথা বলি এই ভাষাতেই। এই ভাষায় অমীয় সুধা নিয়ে আমরা জীবন গড়ি। আলোচ্য চরণটি দ্বারা মাতৃভাষার সঙ্গে আমাদের যে নিবিড় সম্পর্ক সে বিষয়টিকেই বোঝানো হয়েছে। এভাবে আমরা এই কথাটি ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, এরপরে আচ্ছা, যদি এরকম একটা প্রশ্ন হয় যে কবি আব্দুল হাকিম কেন বাংলা কাব্য রচনা করেন? খুব সাধারণ একটা জিজ্ঞাসা না? এই যে কবিতাটা বঙ্গবাণী, আমাদের বাংলা ভাষা নিয়ে, বাংলা ভাষায় কাব্য রচনা, এর উপরে কবি জোর দিয়েছেন। এবং কবি প্রথমেই বলেছেন, দেখো, কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সেসবে কহিল মতে মনে হাবিলাস। যাদের কিতাব বা বই পড়ার অভ্যাস নেই তারা এসে কি বলল? যে তাদের মনে একটা ইচ্ছা, হাবিলাস, স্বাদ। তো সে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন। তো তখন তিনি নিবেদিত হলেন, কবি আব্দুল হাকিম নিবেদিত হলেন বাংলা ভাষায় রচনা করার জন্য। তো এখান থেকে, এই কথাগুলো থেকে আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারি যে কেন কবি আব্দুল হাকিম বাংলা কাব্য রচনা করেন। যে বলতে পারি আমরা এভাবে যে জনসাধারণের বা সাধারণ মানুষের বোধগম্য ভাষা হিসেবে কবি আব্দুল হাকিম বাংলায় কাব্য রচনা করেন, যেন সকল সকল ধরনের মানুষ সে কাব্য বুঝতে পারে। তারপর ব্যাখ্যা, কবি মনে করেন যে যে ভাষা জনসাধারণের বোধগম্য নয় বা যে ভাষা জনগণের বুঝতে কঠিন মনে হবে, সে ভাষায় তাদের সঙ্গে ভাব বিনিময় করা যায় না। সেসব ভাষাভাষী লোকের জন্য মাতৃভাষায় কথা বলা বা মাতৃভাষায় রচনা লেখাই একমাত্র উপায়। এ কারণেই কবি বাংলা ভাষায় কাব্য রচনা করেন। যেহেতু মাতৃভাষার চেয়ে ভালোভাবে আমরা মনের ভাব আর কোনো ভাষাতেই প্রকাশ করতে পারি না, তাই আমাদের কাব্য রচনা করার ভাষাটাও অবশ্যই আমাদের বাংলা বা যেটা আমাদের মাতৃভাষা সেটাই হওয়া উচিত। দেখো, এখান থেকে এই অংশটুকু থেকে নানাভাবে প্রশ্ন হতে পারে। যেমন যদি এরকম থাকে, চরণটা তুলে দিল কবিতার যে তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন বলতে কি বোঝানো হয়েছে, তখন আমরা বলবো যে তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন বলতে বোঝানো হয়েছে কবি মাতৃভাষা বাংলায় সাহিত্য রচনায় মনোনিবেশ করেছেন। কবি মাতৃভাষা বাংলায় সাহিত্য রচনায় মনোনিবেশ করেছেন। তারপরে ব্যাখ্যা করব যে যারা বই পড়তে জানে না তাদের অনুরোধে কবি বাংলা ভাষায় সাহিত্য চর্চা শুরু করেন। মূলত বাংলা ভাষার প্রতি কবির রয়েছে গভীর ভালোবাসা। তিনি সাহিত্য রচনা করতে গিয়ে তাই অন্য আর কোনো ভাষা নয়, বরং তার প্রিয় মাতৃভাষা বাংলাই ব্যবহার করেছেন। কারণ এই ভাষা ব্যবহার করে সাহিত্য রচনা করলে নিজের মনে যেমন প্রশান্তি আসে, তেমনি বাংলা ভাষাভাষীরাও সেই সাহিত্যকে গভীরভাবে উপলব্ধি করতে পারেন এবং তাদের কাছে সাহিত্যটি সহজেই, সাহিত্যের মূল বক্তব্যটি সহজেই পৌঁছানো যেতে পারে। ব্যাস, হয়ে গেল। আমি তোমাদের বোঝাতে চাচ্ছি যে কবিতার মূল কথাগুলো যদি বুঝতে পারো, তাহলে প্রশ্ন যেভাবেই হোক না কেন, প্রশ্নের তো কোনো আসলে নির্দিষ্ট সীমা নেই, তাই না? এই কবিতার মধ্য থেকে যে কোনো রকম ভাবেই প্রশ্নটা আসতে পারে, যে কোনো একটা চরণ। আমি এখানে বলে দিলাম যেগুলো গুরুত্বপূর্ণ একটু,
সেরকম গুলো একটু আলোচনা করলাম, বা যেগুলো তোমাদের বুঝতে অসুবিধা হয় মাঝে মাঝে, শিক্ষার্থীদের কাছে একটু কঠিন লাগে, সেই বিষয়গুলো আমি একটু ধরে ধরে তোমাদের আলোচনা করে দিলাম। তো প্রশ্ন যে কোনো রকম ভাবেই হতে পারে, কবিতার যে কোনো অংশ থেকে একটা কথা, একটা চরণ তুলে দিয়ে বা একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে তোমাদের বলা হতে পারে। তো এই জন্য আমি যখন প্রথমে তোমাদের কবিতাগুলো পড়িয়েছি, তখন প্রত্যেকটা শব্দের অর্থ তোমাদের কিন্তু বুঝিয়ে দিয়েছি, প্রত্যেকটা চরণের ব্যাখ্যা আলাদা আলাদা করে পড়িয়েছি। তো সেইভাবে তোমরা একটু বুঝে বুঝে পড়বে, রিভিশন করবে। এই কবিতা থেকে মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়গুলো তোমাদের একটু বোঝা দরকার বারবার করে, তাই সেগুলো বুঝিয়ে দিলাম। তো তোমাদের ম্যাম একজন অ্যাড হতে পারছে না। একজন অ্যাড হতে পারছে না? আচ্ছা, তাকে আরেকবার একটু, তাকে লিভ নিয়ে আবার চেষ্টা করতে বলো, কারণ ওয়েটিং রুমে কিন্তু কেউ নেই, ও আসলে আমি নিয়ে নিব। আচ্ছা, তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে এই বঙ্গবাণী কবিতাটি নিয়ে, যে কোনো জায়গা বুঝতে পারছি না এরকম হলে আমাকে বলো, আমি বুঝিয়ে দিই। আছে কারো মনে কোনো প্রশ্ন, কোন একটা জায়গা আরেকবার বুঝালে ভালো হয়? আছে মেয়েরা? মেয়েরা শুনতে পাচ্ছ নো আমাকে? মিস। আচ্ছা, নো মিস বললো একজন, তার মানে বঙ্গবাণী নিয়ে আমরা মোটামুটি আলোচনা শেষ করতে পারলাম, আমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছি। তো আহ তোমাদের যে পরীক্ষা সামনে, এই জন্য বারবার পরীক্ষা প্রিপারেশন নিয়ে কথা বলছি, যে কবিতাটা যখন পড়বে অবশ্যই কবি পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ, টিকা, এই অংশগুলো ভালোভাবে পড়বে। ঠিক আছে? কবিতা পড়ার পাশাপাশি এই অংশগুলো অবশ্যই মনোযোগ দিয়ে ভালোভাবে পড়তে হবে। আচ্ছা, এরপরে আমরা যেহেতু আমাদের বঙ্গবাণীটা ভালোভাবে বোঝা শেষ, অনুশীলনটা প্র্যাকটিস করো। এখানে বহু নির্বাচনী প্রশ্ন আছে, বলো তো, একটা প্রশ্ন জিজ্ঞেস করি তোমাদের, বঙ্গবাণী কবিতার শেষ চরণ কোনটি? বঙ্গবাণী কবিতার শেষ চরণ কোনটি বলো দেখি। দেশি ভাষা উপদেশ মনে হইত অতি। এটা, এই যে, ঠিক, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি, এটা হচ্ছে আমাদের শেষ চরণ। ঠিক আছে, গুড। তো এইভাবে অনুশীলনীটা একটু করবে। আমরা কপোতাক্ষ নদের আলোচনায় যাই। যেহেতু বঙ্গবাণী নিয়ে তোমাদের আর কোনো, মানে বলছো যে বোঝার কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছো। কপোতাক্ষ নদ এই কবিতাটা কি নিয়ে লেখা? এখানেও আমরা কবি মাইকেল মধুসূদন দত্তের মাতৃভূমির একটি নদের প্রতি গভীর ভালোবাসা, মিস আপনার মমত্ববোধ। কথা শোনা যাচ্ছে না। কথা শোনা যাচ্ছে না? বাকিরা শুনতে পাচ্ছো? বাকিদের কি অবস্থা, কেউ কি শুনতে পাচ্ছ না? আচ্ছা মেয়েরা, এখন কি আমাকে শুনতে পাচ্ছো? আমাকে শুনতে পাচ্ছো মেয়েরা? আমার কথা কি শুনতে পাচ্ছো? ক্লিয়ার না? বোঝা যায় না। আচ্ছা মেয়েরা, এখন কি অবস্থা, আমার কথা কি শুনতে পাচ্ছো? আমার কথা শোনা যাচ্ছে? মেয়েরা, আমার কথা কি শুনতে পাচ্ছো সবাই?
মেয়েরা আমার কথা শুনতে পাচ্ছো? আমার কথা কি শুনতে পাচ্ছো সবাই? আচ্ছা, যেহেতু ইন্টারনেট কানেকশনটা সমস্যা করছে, আমরা তাড়াতাড়ি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। ক্লাসের সময়ও আছে মাত্র 5 মিনিট। তো অ্যাটেন্ডেন্সটা নিয়ে তারপর আমরা আবার ক্লাস শুরু করি। সবাই কি শুনতে পাচ্ছো আমার কথা? মিস জি মিস। আচ্ছা, আমাদের ক্লাসের সময় আছে আর মাত্র 4-5 মিনিট। তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, তারপর আমরা বাকিটুকু আলোচনা করি। ঠিক আছে? ইন্টারনেট একটু সমস্যা করলো মাঝখানে। তোমরা অনেকে দিয়ে ফেলেছো, গ্রুপ মেনটেন করে আজকে আর নেওয়া হলো না। সবাই দিয়ে দাও তাহলে, যারা আছে ক্লাসে সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। সবার কি অ্যাটেন্ডেন্স দেওয়া শেষ হয়েছে? মেয়েরা, তোমাদের অ্যাটেন্ডেন্স দেয়া কি কেউ বাকি আছো? আচ্ছা, বাকি নেই মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা একটু আলোচনা করি। বঙ্গবাণী নিয়ে আলোচনা শেষ করেছি, কপোতাক্ষ নদ নিয়ে আলোচনা করব। আচ্ছা, কপোতাক্ষ নদে মূল বিষয়টি কি? মূল বিষয়টি হচ্ছে যে এই কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্ত তার শৈশবের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদকে উদ্দেশ্য করে রচনা করেছেন। কবিতাটির নামই কপোতাক্ষ নদ। তো এই কবিতাটি কবির শৈশবের স্মৃতি বিজড়িত একটি নদ, যার নাম কপোতাক্ষ নদ, তাকে উদ্দেশ্য করে রচনা করেছেন। কবি তাকে কতটা আহ মানে প্রবাস জীবনে, কবি যখন প্রবাসে ছিলেন তখন তিনি খুব মনে করেছেন, স্মরণ করেছেন কপোতাক্ষ নদকে। তার কথা মনে করে কবি কষ্ট পেয়েছেন, কারণ কপোতাক্ষ নদকে তিনি অত্যন্ত ভালোবাসেন। তো এই কবিতায় কপোতাক্ষ নদের প্রতি কবির যে গভীর ভালোবাসা, সেই ভালোবাসার মধ্য দিয়ে আমরা কবির দেশপ্রেমের পরিচয় পাই। এটা আসলে কবির দেশপ্রেমেরই একটা বহিঃপ্রকাশ। হ্যাঁ, তো কবিতাটির প্রতিটি চরণে কপোতাক্ষের সাথে কবির যে আত্মিক ভালোবাসার সম্পর্ক, সেটি কবি তুলে ধরেছেন। প্রবাস জীবনে কবির সর্বদাই তাকে মনে পড়ে। কপোতাক্ষের কলকল ধ্বনি স্বপ্নের অনুভূতির মতো সদাই যেন কবির কানে বাজে। বহু দেশ ঘুরেছেন কবি, বহু নদী দেখেছেন, বহু নদ নদী দেখেছেন, কিন্তু তাতেও কবির স্নেহের তৃষ্ণা মেটে না। কবির এই স্নেহের তৃষ্ণা একমাত্র কে মেটাতে পারে? বলো দেখি। কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদ, হ্যাঁ। মাতৃভূমির এই নদ কবিকে মায়ের মতো স্নেহ ডোরে বেঁধে লালন করেছিল। কবি কিন্তু একে মায়ের সাথেই তো মানে আমরা, আচ্ছা এই চরণটাতে পরে আসি, এটা খুব গুরুত্বপূর্ণ চরণ, ভালোভাবে ব্যাখ্যা করব। তো এই যে প্রিয় কপোতাক্ষ নদ কবির, কবি জানেন না যে এই জীবনে তার সাথে আর কোনোদিন কবির দেখা হবে কিনা। কবির মনে সন্দেহ রয়েছে যে
তাই সখারূপী, সখা মানে বন্ধু, এই সখারূপী নদের কাছে তার আকুল মিনতি, সে যেন দেশের মানুষের কাছে, এই কপোতাক্ষ নদের কাছে কবির মিনতি, সে যেন দেশের মানুষের কাছে কবির মাতৃভূমির প্রতি ভালোবাসা ও মাতৃভাষায় সাহিত্য রচনার এই বার্তাটি পৌঁছে দেয়। এটা হলো কপোতাক্ষ নদের কাছে কবির মিনতি। কবিতাটা আমরা একবার পাঠ করি। আজকের ক্লাসে সব চরণ ব্যাখ্যা করা হবে না, সময় শেষ পর্যায়ে। তো দেখো, সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। সতত মানে সর্বদা। সতত যেমতি লোক নিশার স্বপনে, শোনে মায়া মন্ত্রধ্বনি, তব কলকলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। এই যে এই লাইনটা কথা বলছিলাম, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। দাগ দিয়ে রাখো, আগামী ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করে দিব। আর কি হে হবে দেখা যতদিন যাবে, প্রজা রূপে রাজরূপ সাগরের দিতে, বাড়ি রূপ কর তুমি এ মিনতি গাবে। এই যে মিনতির কথাটা আসছে, কবির কি মিনতি? এ মিনতি গাবে বঙ্গজজনের কানে, শখে সখারিতে নাম তার, এ প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। তো এখান থেকে যে গুরুত্বপূর্ণ চরণগুলো আছে সেগুলো তারপর ছোট ছোট প্রশ্ন আছে, যেমন ধরো এরকম প্রশ্ন হতে একটা বললাম, এই যে দুগ্ধ স্রোতরূপী, হ্যাঁ দুগ্ধ স্রোতরূপী বলতে কি বোঝানো হয়েছে? এটা বহু নির্বাচনের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ধরো আমাদের যে জ্ঞানমূলক প্রশ্ন আসে 1 নম্বরের জন্য, সেটার জন্য হতে পারে। যেমন দুগ্ধ স্রোতরূপী বলতে কি বোঝানো হয়েছে? দুগ্ধ স্রোতরূপী বলতে বোঝানো হয়েছে দুধের স্রোতের মতো, অর্থাৎ এখানে কপোতাক্ষ নদের পানিকে মায়ের দুধের মতো পবিত্র হিসেবে তুলনা করা হয়েছে। তো এরকম ছোট ছোট বিষয়গুলো আমাদের খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। তো দু একটা প্রশ্ন একটু আলোচনা করি। দেখো, সতত হে নদ তুমি পরমোর মনে, এটা হচ্ছে প্রথম লাইন। সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, এই প্রসঙ্গটাতে কি বোঝানো হলো? যে সতত শব্দের অর্থ হলো সর্বদা, বিরলে শব্দের অর্থ হলো নির্জনে, একাকী, নির্জন। কবি সর্বদা ভাবছেন তার ফেলে আসা স্মৃতি বিচরিত তার প্রিয় কপোতাক্ষ নদের কথা। দূর প্রবাসে এই নদই কবির চিন্তাকে আচ্ছন্ন করে রয়েছে। নির্জনে যখনই তিনি একান্তে থেকেছেন, এই নদ তাকে তার প্রিয় মাতৃভূমির কথা স্মরণ করিয়ে দিয়েছে। এটা এই অংশটুকুতে এটা বোঝানো হয়েছে। তারপর দেখো, সতত যেমতি লোক নিশার স্বপনে, শোনে মায়া মন্ত্রধ্বনি, তব কলকলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। মানুষ যেমন স্বপনে, নিশা কি রাত, তো রাতের বেলা স্বপনে যেমন নানান যে শব্দ শুনে, স্বপ্নে আমরা কত কিছু দেখি কত কিছু শুনি, সেটা তো আসলে বাস্তব নয়। এটাকে কবি বলেছেন মায়া মন্ত্রধ্বনি। তো ওই রকম কবির কাছে কবি যেন মায়া মন্ত্রধ্বনি শুনতে পান, এই কপোতাক্ষ নদের কলো কলো যে বয়ে যাওয়া। মিউট হও মেয়েরা, কেউ একজন আনমিউট হয়ে গেছো, শব্দ আসছে। আচ্ছা এখন ঠিক আছে। তো কোথায় ছিলাম? দেখো, কবিও যেন ওরকম মায়া মন্ত্রধ্বনির মতো কানে শুনতে পান, কপোতাক্ষ নদ বয়ে যাচ্ছে, তার কলো কলো ধ্বনি, এই ধ্বনিটা যেন কবি শুনতে পান, এবং এটা শুনে কবি আহ কান জুড়িয়ে নেন। এই যে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে, ভ্রান্তির ছলনে মানে কি? এটা তো সত্যি নয়। কবি তো প্রবাসে বসে আসলে কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পাচ্ছেন না, কিন্তু তিনি এটা হচ্ছে ছলনা করে, নিজের সাথে নিজে ছলনা করে যেন তিনি নিজের কানকে জুড়িয়ে নিচ্ছেন। তো এটা আমরা কিভাবে বলতে পারি একটু গুছিয়ে, যে এই যে কপোতাক্ষ নদ কবির শৈশবের মধুর স্মৃতিকে ধারণ করে আছে, তাই এ নদের কলকল ধ্বনি কবির মন থেকে কখনো মুছে যায় না। এমনকি রাতে যখন তিনি নিদ্রা যাপন করেন, তখনও এ নদের কলকল ধ্বনি বা স্রোত বয়ে যাওয়ার যে মধুর ধ্বনি তার স্বপ্নে এসে হাজির হয়। কবি জানেন এটা তার মানসিক ভ্রান্তি ছাড়া আর কিছুই নয়। এটা তো ভ্রান্তি, ভ্রান্তি মানে কি? ভুল,
এটা তো তিনি ভুল শুনছেন আসলে। প্রবাসে থেকে তো তিনি কপোতাক্ষ নদের শব্দ শুনতে পাচ্ছেন না। তো এটা তার মানসিক ভ্রান্তি ছাড়া আর কিছুই নয়। তবুও তিনি এই ভ্রান্তিতেই বাস করতে চান, কারণ এই ভ্রান্তি কবির কানকে জুড়িয়ে দেয়। মানে তিনি যে ভুল শুনছেন, তবুও তিনি এই ভুল নিয়েই তৃপ্ত। কেন? কারণ তার কান জুড়িয়ে যায় কপোতাক্ষ নদের কলকল ধ্বনিতে। ঠিক আছে, এরপরে দেখো, বহু দেশে দেখিয়াছি বহু নদদলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। এইটুকু বলে দেই যে তৃষ্ণা অর্থ কি? কোনো কিছু পান করার ইচ্ছা, পিপাসা। তো কবি মধুসূদন দত্ত দেশ ত্যাগ করে প্রবাসে গিয়ে থেকেছেন। সেখানে বিভিন্ন স্থান তিনি পরিভ্রমণ করেছেন, অনেক নদ নদীর সাক্ষাৎ তিনি পেয়েছেন, কিন্তু কোনো নদ নদী তাকে কপোতাক্ষ নদের মতো মুগ্ধ করতে পারেনি। তার অন্তরের যে তৃষ্ণা, তার অন্তরের যে পিপাসা, সেটা অন্য কোনো নদ নদীর, পৃথিবীর অন্য কোনো দেশের অন্য কোনো নদ নদীর পানি তার তৃষ্ণা মেটাতে পারেনি। কারণ একমাত্র কপোতাক্ষ নদের যে স্নেহ বাড়ি ধারা, স্নেহ বাড়ি ধারা, বাড়ি, এই বাড়ি মানে হচ্ছে পানি, বয়াকার, বয় শূন্য রয়ের রস্যইকার। এই বাড়ি, এই বাড়ি মানে হচ্ছে পানি। আরেকটা বাড়ি হচ্ছে ডয় শূন্য র দিয়ে, সেটা হচ্ছে ঘর বাড়ি অর্থে। তো স্নেহ বাড়ি ধারা, তো এই যে কপোতাক্ষ নদের স্নেহ বাড়ি ধারাই তার অন্তরে তৃষ্ণা মেটাতে পারে। ঠিক আছে মেয়েরা, আজকে এই পর্যন্ত আলোচনা থাকলো। আমাকে আগামী ক্লাসে একটু মনে করিয়ে দিও যে কোন পর্যন্ত আলোচনাটা হলো, তারপর থেকে আবার ইনশাল্লাহ আলোচনা হবে। তো সকলে ভালো মিস, থাকো। আপনাকে একটা কথা জিজ্ঞেস করা ছিল। কেটে যেতে পারে লাইনটা, তুমি প্রশ্নটা করে ফেলো, মিস, বলো। স্নেহবাড়ি অর্থে এখানে কি বোঝানো হয়েছে? আচ্ছা, এই যে বাড়ি ধারা মানে হচ্ছে পানির ধারা। তো এটা ওই পরের দুটো লাইনের সাথে সংযুক্ত, ওই যে দুগ্ধ স্রোতরূপী। ঠিক আছে, সুতরাং আমি তোমাকে পরের ক্লাসে এটা আলোচনা করে দিলে তুমি ভালোভাবে বুঝতে পারবে। পরের চরণগুলোর সাথে আলোচনা করলে বুঝতে পারবে ভালো করে। এটা হচ্ছে সম্পর্কিত এই চরণগুলো। তা আমরা তো ওই পরের যাইনি, তো আগামী ক্লাসে আমাকে মনে করিয়ে